ভাই আসলে প্রেজেন্টেশনে মানে আরেকটু দেখানোর চেষ্টা করেছেন যে আসলে এখনকার যে পরিমাণ ডেফিসিট মানে লাস্ট বাজেটে যে পরিমাণ ডেফিসিট ছিল এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন গত সপ্তাহের সম্ভবত শেষের দিকে এনবিআর রিপোর্ট পাবলিশ হয়েছে যে দেয়ার ইজ এ হিউজ ডেফিসিট ইন রেভিনিউ কালেকশনস, যেখানে সরকারের টার্গেট ছিল 4,99,000 কোটি টাকা প্রথম দিকে, পরে সেটা বাড়িয়ে 5,54,000 কোটি টাকা করা হয়েছিল, আর কালেক্ট করতে পেরেছে মাত্র 1,85,000 কোটি টাকা, যেখানে 2,31,000 এগেইনস্টে 1,00,000 মানে 85 মানে 43,000 কোটি টাকার ডেফিসিট আছে। এবং আপনি আগামী 6 মাসে বাকি যে টাকাটা প্রায় 3,00,000 কোটি টাকার উপরে এটা কালেক্ট করা যাবে কিনা, মানে বর্তমান যে ইকোনমিক কন্ডিশন, বিজনেস কন্ডিশন, সেটা বলে দিচ্ছে যে আসলে রেভিনিউ ডেফিসিট হবে হিউজ অ্যাজ কম্পেয়ার টু আর্লিয়ার ইয়ার্স। আবার তার মধ্যে আবার আছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সরকার হয়তো আজকে পে কমিশনের রিপোর্টও কিন্তু কি সাবমিট করবে, যেখানে বলা হচ্ছে আরো প্রায় 84,000 কোটি টাকার এক্সট্রা অপারেটিং এক্সপেন্ডিচার যোগ হতে যাচ্ছে। তো আমরা সব দিকে প্রেসারে আছি, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কমে যাচ্ছে, অপারেটিং এক্সপেন্ডিচারের টার্গেটটা আরো বেড়ে যাচ্ছে, আবার সাথে রেভিনিউ কালেকশন কিন্তু কি শার্পলি কমে যাচ্ছে, যদিও 14% গ্রোথ করতে বা টার্গেটের তুলনায় এটা অনেক বেশি কম। তো এই ক্ষেত্রে আমি মনে করি একটা ত্রিমুখী অবস্থা যে কিভাবে আসলে রেভিনিউ ডেফিসিটটাকে রিকভার করা যাবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু ফাইন ভাই বলেছেন ফিসকাল পার্টটা আমাদেরকে অ্যাড্রেস করার জন্য, যে কারণ এখানকার উদ্দেশ্য আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার না, মানে যেটা বলা হচ্ছে যে ভবিষ্যতের সরকার কি করতে পারে। ভবিষ্যতে সরকার করতে হলে আমি মনে করি সরকারকে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিতে হবে। যদি আমরা মনে করি যে রেভিনিউ কালেকশনসটা মনে হয় কালকে কোন একটা স্টেপস নিলে ম্যাজিকের মতো রেভিনিউ কালেকশন অনেক বেড়ে যাবে, সেই জিনিসটা কিন্তু আশা করা খুব দুরূহ, কারণ এত সহজ নয় যে আসলে রেভিনিউ কালেকশনসের এই প্রসেসটা। এই জন্য আমি মনে করি কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ নিতে হবে, কিছু মধ্যম মেয়াদী দিতে হবে এবং কিছু কি দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। তো আমরা শুরু করি আসলে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে, যেহেতু আমরা উন্নত দেশের স্বপ্ন দেখি, মানে আমরা একটা উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি, তাহলে আমাদেরকে দেখতে হবে বর্তমানে আমাদের যে রেভিনিউ স্ট্রাকচারটা আছে, দেখবেন আমাদের ইনকাম ট্যাক্স থেকে কালেক্ট হয় লেস দেন 35%, আর মানে কাস্টমস এবং ভিএটি থেকে কালেক্ট হয় রিমেইনিং 65%। তো এর মধ্যে কাস্টমসের অবদানে হচ্ছে প্রায় আপনার 28%-এর মতো, 28%-এর মতো। তো যেটা হয় সবচেয়ে বড় যে সমস্যা, যে আমরা যেহেতু একটা আমদানি নির্ভর দেশ, তো আমদানি নির্ভর দেশ হলে সবচেয়ে বড় প্রবলেম হয় যে গ্লোবাল প্রাইসিংয়ের সাথে সাথে যেমন আমাদের প্রাইস চেঞ্জ হয়ে যায়, সাথে এই শুল্কের কারণেও কিন্তু আমাদের প্রাইসের অনেক বেশি ইম্প্যাক্ট আসে। তো এই জন্য সরকারের দীর্ঘমেয়াদী পদক্ষেপ হওয়া উচিত যে কোনো উন্নত দেশের যদি যাত্রা করতে হয় তাহলে আগামী 10 বছরের মধ্যে সরকারের টার্গেট হওয়া উচিত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের যে রেশিও, এটা যেন 50-50 হয়, মানে 50% হবে কি ডাইরেক্ট ট্যাক্স থেকে, আর 50% হবে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, ভিএটি এবং কাস্টমস থেকে। তো ভিএটি এবং কাস্টমসের মধ্যে কাস্টমসের শেয়ার যেহেতু 27%-এর মতো বা 28%-এর মতো, সরকারের টার্গেট হওয়া উচিত আগামী 10 বছরের মধ্যে এই 28%টা অ্যাটলিস্ট 7-8%-এ নামিয়ে আনা, মানে যদি তারা আনতে পারে। যদিও আপনি দেখবেন যে আমাদের বর্তমান টেরিফ যেটা আছে সেই হিসেবে 28 থেকে 7-8-এ আনা অনেক ডিফিকাল্ট, বাট ইট ইজ অ্যাচিভেবল। দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস ইন আওয়ার কাস্টমস রিলেটেড রেগুলেশনসে। আর আপনি যদি উন্নত দেশগুলোতে দেখতে যান তাহলে দেখবেন তাদের এই ট্রেড ট্যাক্স বা কাস্টমস থেকে আসে রেভিনিউর অনলি 1%। সেই জন্য আমরা মনে করি যে এখানে সবচেয়ে বড় সমস্যা হয় যে আসলে আমদানি পর্যায়ে যে পরিমাণ উচ্চ শুল্ক আমাদের এখানে আছে। আপনারা শুধু মোবাইল আমদানিকারকদের দেখেন, আজকে যদি আপনি সর্বক্ষেত্রে যান তাহলে দেখবেন বাংলাদেশের এই ট্যারিফ স্ট্রাকচারটা কিন্তু সবচেয়ে হায়ার। এবং এখানে আমি মনে করি যে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই তারা এই ট্যারিফ স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারে, অবশ্যই ব্যবসায়ীদের সাথে আলাপ করে সেটা করতে হবে। এবং আমরা যদিও দেখি যে অফিসিয়ালি আমাদের 60টা সিডি রেট আছে, কিন্তু যদি আপনি কাজ করতে যান তাহলে দেখবেন এখানে প্রায় 50টার বেশি কিন্তু ডিফারেন্ট টাইপস অফ রেটস আছে, মানে স্পেসিফিক অ্যামাউন্ট আছে, প্যারা ট্যারিফস আছে, বিভিন্ন ধরনের আছে। তো আমি মনে করি সরকারের প্রথম উদ্যোগ হবে ট্রেড ট্যাক্সেস বা কাস্টমসের মডার্নাইজেশনস এবং রেশনালাইজেশনসটা। যদি এগুলো করা না যায় তাহলে আমাদের স্থানীয় যারা কনজিউমার আছে তাদের যেরকম হাই কস্ট হয়ে যাবে, ঠিক তেমনি যারা এক্সপোর্ট করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা বটলনেক হবে। কারণ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ প্রোটেকশনসটা আছে, আদার দেন গার্মেন্টস কিন্তু আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা নাই। এবং এটার কারণটা কি, অনেক রিসার্চার আছেন, ইকোনমিস্ট আছেন, সবাই জানেন এখনকার মডার্ন কনসেপ্ট হচ্ছে একটা অ্যান্টি বায়াস, যে এক্সপোর্ট অ্যান্টি বায়াস কনসেপ্ট। সো এই জিনিসটার কারণে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে পড়ছি। সো এটা জাতীয় রাজস্ব বোর্ডও জানে। তো আমাদের কাছে মনে হয় এগুলো মানে নতুন জিনিস নয়, এগুলো পুরনো জিনিস। ইচ্ছা হচ্ছে কি, সদিচ্ছা থাকলে আমরা কি এটা বাস্তবায়ন করতে পারবো, যাতে এগুলো নিয়ে কাজ করতে পারি। আর কাস্টমসে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আপনারা যদি ব্যবসায়ী পদ্ধতিতে যান,
যে সবারই একই প্রবলেম, ভ্যালুয়েশন এবং ক্লাসিফিকেশন। যে আপনি একটা পণ্য আনবেন, $100 পণ্য, কাস্টমস সেটাকে $200 করে দিবে, তার ভ্যালুয়েশনসকে কি লাস্ট 3 মান্থসের অ্যাভারেজ ধরে। অথচ এটা যদি তারা যে এসআই কোডা যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাতে যদি কি মডার্নাইজ করতো, তাহলে ভ্যালুয়েশনের ডাটাবেস যদি সাবস্ক্রাইব করতো, তাহলে তাদের পক্ষে কী হতো না, এই ভ্যালুয়েশনটা করাটা খুব ডিফিকাল্ট হতো না। এগুলো কিন্তু অপারেশনাল মেজার্স, যেগুলো করলে ব্যবসায়ীদেরও সাশ্রয় হয়, সরকারও তার যৌক্তিক রাজস্বটা কিন্তু আহরণ করতে পারে। কারণ ওই ইম্পোর্টের পর থেকেই কিন্তু আপনার কি এই কার্যক্রমগুলো শুরু হয়। তারপর আমরা মনে করি যে আমাদের সরকারের সবচেয়ে বেশি নির্ভরশীলতা হচ্ছে ভ্যাটের উপরে, সবচেয়ে বেশি নির্ভরশীলতা। কারণ আপনারা যদি রেভিনিউ দেখেন, তাহলে বড় সিংহভাগে আসে কিন্তু কি মূল্য সংযোজন কর এবং এই সম্পূরক শুল্ক এখান থেকে। কিন্তু আনফর্চুনেটলি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভ্যাটের বেস যদি দেখেন, তাহলে দেখবেন কিছুদিন আগেও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেব একটা নির্দেশনা দেওয়ার পর প্রায় 1 লাখের অধিক ব্যক্তিকে, মানে ব্যবসায়ীকে ভ্যাটের নিবন্ধনের আওতায় এনেছেন। মানে আমাদের প্রায় 6 লাখের বেশি হচ্ছে ভ্যাট রেজিস্টার্ড পার্সন। এর মধ্যে ব্যবসা আর কি ব্যবসা, এর মধ্যে আপনার মাত্র 4 লাখের মতো এরকম ব্যবসায়ীরা কি ভ্যাট রিটার্ন দেয়। তাহলে আপনারা যদি যান ইভেন ঢাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা যে সিটি কর্পোরেশনগুলো আছে, ব্যবসা যদি চিন্তা করেন, তাহলে একটা সিটি কর্পোরেশনে দেখবেন ট্রেড লাইসেন্স ইস্যু করা আছে দেখবেন 20 লাখ 30 লাখের উপরে। তাহলে আমাদের এতগুলো ব্যবসা হচ্ছে, এতগুলো ব্যবসা আছে, কিন্তু আমাদের ভ্যাটের নিবন্ধন এত কম কেন? এবং ভ্যাটের যে থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ড যদি যান, তাহলে দেখবেন এখানে একটা, আমি মনে করি একটা আইনের একটা ফাঁকও আছে বলে আমি দেখি আর কি, কেন এই জিনিসটা নিবন্ধনে মানুষ আসতে চায় না। সো প্রথম হচ্ছে সবাইকে আগে আসলে নিবন্ধনের আওতায় আনতে হবে। এবং নিবন্ধনের আওতায় আনতে গেলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে অনেক ব্যবসা আছে এখনও পর্যন্ত যে তারা বেসিক ট্রেড লাইসেন্সই নেয় না। মানে এক হচ্ছে ট্রেড লাইসেন্স নিয়ে বিন রেজিস্ট্রেশন নাই, আবার কি ট্রেড লাইসেন্সই নেয়। তাহলে ট্রেড লাইসেন্সের এনফোর্সিং এজেন্সি হচ্ছে রেসপেক্টিভ কারা, সিটি কর্পোরেশন বা পৌরসভা যারা আছে, তারা কিভাবে একটা স্ট্রাকচারকে ব্যবসার অনুমতি দেয় উইদাউট হ্যাভিং এ ট্রেড লাইসেন্স। তাহলে ট্রেড লাইসেন্স স্ট্রিমলাইন করতে হবে, পাশাপাশি ভ্যাটের রেজিস্ট্রেশনটা বাড়াতে হবে। তা আমি যদি বেস না বাড়ায়, তাহলে আমরা যত কথাই বলি না কেন, দিনের শেষে গিয়ে কিন্তু এই জায়গায় একটু আমি আপনাকে যদি একটা কোশ্চেন করি। জি, একটা বলা হয় যে বাংলাদেশে এই রেজিস্ট্রেশন না করার, মানে শুধু এনফোর্স করে রেজিস্ট্রেশন করা যাবে না, এখানে সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। তো যখনই আমরা ক্ষুদ্র এসএমইদের সাথে কথা বলি বা এমএসএমইদের সাথে কথা বলি, এই 15% ভ্যাট রেটে কেউই আসলে সেলফে যাবে না। তো আপনি কি মনে করেন যে রেট কমায় আরও বেশি যাতে ভলেন্টারি এই নেটে আসা যায়, দ্যাট ক্যান বি দ্য রাইট অ্যাপ্রোচ? এবং রেট কমালে কি আমরা গভর্নমেন্টকে আবার রেভিনিউ লস করবে কিনা সিগনিফিকেন্ট? আসলে দেখুন, মানে এই যে বিষয়টা, মানে দেয়ার ইজ এন ইনভার্স রিলেশনশিপ বিটুইন দি কমপ্লায়েন্স অ্যান্ড দি রেটস। কারণ দেখবেন রেট যত বাড়ে তত বেশি কিন্তু ইভেশনসটা কিন্তু বাড়ে। এটা গ্লোবাল স্টাডি আছে। বাংলাদেশেও দেখবেন কর্পোরেট ট্যাক্স রেট থেকে শুরু করে আরও অনেকগুলো রেট অনেকবার কমানো হয়েছে, কিন্তু দিনের শেষে গিয়ে পরবর্তী বছর কি রেভিনিউ কি কমেছে না বেড়েছে? দেখবেন রেভিনিউ কিন্তু বেড়েছে, রেভিনিউ কিন্তু কমেনি। সো দেয়ার ইজ এন ইনভার্স রিলেশনশিপ বিটুইন দি রেটস এবং দি কমপ্লায়েন্সেস। সো এই জন্য আমরা মনে করি সরকারের শুধুমাত্র এনফোর্সমেন্টের ইস্যু না, সাথে সাথে ভ্যাটের যে রেট 15% রেট, এবং যে একটা দোকানদার, সামান্য দোকানদার, সে যদি 100 টাকা বিক্রি করে, তাহলে বিক্রি থেকে তাকে 7.5 টাকা ট্রেড ভ্যাট দিতে হবে, এবং 7.5 টাকা ইজ ওয়ে টু মাচ। এবং শুধু রেটের ইস্যু না, সাথে আছে কমপ্লায়েন্সের ইস্যু। একজন কর্পোরেটের পক্ষে এই ব্যাড রিটার্ন ফিল আপ করা অনেক কঠিন। আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে আমাদের ইকোনমি এসএমই ড্রিভেন। তাহলে এসএমই ড্রিভেন হলে তাহলে তাদের জন্য কী দরকার? তাদের জন্য দরকার সহজ বাংলায় একটা রিটার্ন। সে কী দিবে? সে দিবে 3টে ইনফরমেশন: সে কত বিক্রি করেছে, তার বিক্রির উপরে ভ্যাট কত টাকা আসে, সে ট্রেজারি চালান এটা জমা দিয়েছে কিনা। এই 3টা পাতা দিয়ে সহজ একটা রিটার্ন যদি আমরা করে দিতে পারি, তাহলে আমরা যারা এসএমই যারা বলছি তাদের কিন্তু ভ্যাটের কমপ্লায়েন্সের আওতায় আনা অনেক সহজ হবে। সাথে সাথে কি রেটের ইস্যু আছে। আর রেজিস্ট্রেশন নিয়ে ভাই আপনি যেটা বলেছেন, ম্যানুয়ালি রেজিস্ট্রেশন বাড়ানো এত সহজ বিষয় নয়। তার থেকে ভালো হচ্ছে, আমরা জানি যে আমরা যখন একটা ব্যবসায়ী ইবিন নেয়, তখন তাকে অবশ্যই কিন্তু কি, মানে জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে কিন্তু তার রেজিস্ট্রেশন হয়। তাহলে ইবিন যদি 1,20,00,000 হয়ে থাকে, তাহলে আমার ভ্যাট রেজিস্ট্রেশন এত কম কেন? কারণ ইবিনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স অথরিটি কিন্তু চেক করে নেয় ওই ব্যবসায়ী কি আছে কিনা, ইবিন আছে কিনা। ভাই তাহলে আইনের মধ্যে সংস্কার করলেই তো হয় যে যখন আপনি রেজিস্ট্রেশন নেবেন, অটোমেটিক ওয়েতে তার কি একটা সিঙ্গেল রেজিস্ট্রেশন দিয়ে যেন কি ইটিন, ইবিন এগুলো কালেক্টেড হয়। এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি যে একটা ব্যবসায়ী শুধু একটাই রেজিস্ট্রেশন থাকবে, একটা নাম্বার থাকবে, এই নাম্বার দিয়ে তার সমগ্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত জিনিস অপারেট হবে, তাকে আপনার এক জায়গায় আনতে অনেক ইজিয়ার হয়। এবং আজকে যদি আপনার এই ভ্যাটের বেস না বাড়ে, ভ্যাট হচ্ছে আমাদের টপ লাইন,
তাহলে আপনার পক্ষে তার আয় নির্ধারণ করা সম্ভব হবে না। কারণ যদি আয়ে ফাঁকি হয় তাহলে আমার যে ইনকাম মানে আয় থেকে খরচ বাদ দেওয়ার পর যেটা হয় ইনকাম ট্যাক্স লায়াবিলিটি যেটা হয় সেটাও ঠিকভাবে ডিটারমাইন করা সম্ভব নয়। যেটা একমাত্র সম্ভব, আপনারা অনেক সেমিনার করেছেন, ক্যাশলেস ইকোনমি নিয়ে আমরা অনেক কথা বলেছি, যদি আমরা ক্যাশলেস করতে পারি তাহলে হয়তো এদিকে আমাদের যাওয়া অনেক বেশি সম্ভব হবে। অ্যান্ড দেন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে দেখেন, একটু সংক্ষেপ জি করি। সংক্ষেপ করি। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে যারা আসলে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফাইল করেন, আজকে দেখেন অনলাইন রিটার্ন ফাইলিং কত ইজিয়ার হয়ে গেছে। অনলাইন ট্যাক্স রিটার্ন ফাইলিং এটা কিন্তু আসলে অনেক ইজি একটা সিস্টেম। যদি সরকার এমন করতো প্রত্যেকটা অথরিটির সাথে আপনার এপিআই দিয়ে ইন্টিগ্রেট করে সমস্ত ইনফরমেশনগুলো যদি আমার ইটি নিয়ে চলে আসতো, আমি শুধু দেখতাম যে আমার ইনফরমেশনগুলোর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা, আমি শুধু রিভিউ করে এডিট করে কি রিটার্নটা ফাইল করে দিতে পারতাম। তাহলে আমাদের দাবি হচ্ছে আগামী এই সরকারের কাছে যে এমন একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে একজন করদাতাকে কোনো জিনিস লুকানোর বা কোনো কিছু দরকার নেই, তার সমস্ত ইনফরমেশনগুলো তার ফ্রন্টে চলে আসবে, সে শুধু এডিট করবে যে সমস্ত ইনফরমেশন এডিটেবল, এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো যেন কি অটোমেটিক ফাইলিং যেন করতে পারে। এবং কর্পোরেট ট্যাক্সে এখানে আমাদের জনাব মাসুদ খান সাহেব আছেন, সবচেয়ে বড় দাবি ব্যবসায়ীদের মানে কর কর্মকর্তারা বলেন যে ব্যবসায়ীরা মানে আপনার ঠিকমতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয় না, রেভিনিউ লুকায়, খরচ লুকায়। আবার এদিক দিয়ে যদি তাদের দাবি চিন্তা করেন, দেখবেন আমাদের এই আইনের মধ্যে মিনিমাম ট্যাক্স নামে কনসেপ্ট আছে এবং যে উইথহোল্ডিং ট্যাক্স আছে এটা অনেক অনেক বেশি হাই। একজন ব্যবসায়ীকে যদি বলেন যে তার করভার কত, যদি বলেন যে 27.5, বলে 27.5 না তো ভাই, আমার যে উৎসে কর এটার হার এত বেশি হওয়ার কারণে ইফেক্টিভ ট্যাক্স রেট অনেক বেশি হয়, আমাকে বিভিন্ন জায়গায় ডোনেট করতে হয়, কন্ট্রিবিউশন করতে হয়, বিভিন্নভাবে সরকারি অফিসে অনেক টাকা দিতে হয়, তাহলে সবগুলো তার জন্য তো কর ভার দিনের শেষে গিয়ে তা আসলে তো এটা 27.5 থাকছে না, সেটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন ছাড়া করাপশনস কিন্তু আমরা কমাতে পারবো না, এবং এই রেটগুলো যদি রেশনালাইজ না করি তাহলে এটা কিন্তু করা যাবে না। এবং এই জন্য আমাদের জোর দাবি হচ্ছে আজকে সবচেয়ে বড় যে সমস্যা, আপনি যেহেতু আইটির মানুষ, সরকারের আসলে আইটি স্ট্রাকচারটা কীভাবে হচ্ছে, কারণ দিনের শেষে গিয়ে এনবিএস সার্ভারের সাথে আমি যখন মানে আপনার আইবাসকে কানেক্ট করতে পারি তখন খুব ইজিলি হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের যে বাকি অথরিটিগুলো আছে আরজিএসসি থেকে শুরু করে ল্যান্ড অফিস, এগুলো কি একই সফটওয়্যার দিয়ে বানানো, এবং যখন তারা ইন্টিগ্রেট করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এই সফটওয়্যারের মিসম্যাচের কারণে কী হচ্ছে না, ইন্টিগ্রেশনটা সম্ভব হচ্ছে না। তো এই জন্য ইন্টারঅপারেবিলিটি যদি না হয়, ইনক্লুসিভ যদি না হয়, তাহলে এটা করা সম্ভব নয়। সেই জন্য আমি মনে করি যদি আমরা সামনের দিকে আগাতে চাই, জি সরকারের টার্গেট হওয়া উচিত ক্যাশলেস এবং কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন।